আচ্ছা, আপনার চাকরির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে কি বলছিল? আমি তৎকালীন যখন আমার চাকরি চলে যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার লাস্টে এক স্যার বলছিল যে নাজমুল তোরে চাইলেই বাঁচাতে পারবো না, কারণ তোরে বাঁচাইতে গেলে আমার এই চেয়ার থাকবে না। আমি বললাম যে স্যার কেন? তোর সিদ্ধান্ত দিল্লি থেকে আসছে, ভারত হাই কমিশন থেকে আসছে, এই কথা বলছিল। আমাদের সেই টিপ কাণ্ডের নাজমুল ভাই আমার পাশে আছেন। তার চাকরি এখনো তিনি ফিরে পান নাই। হাসিনা সরকারের আমলে টিপ কাণ্ডে একজন পুলিশের চাকরি গিয়েছিল, আপনারা দেখেছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, তারপরেও তার চাকরিটি ফিরিয়ে দেওয়া হয়নি। কেন আসলে তার চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি? দর্শক, অবশেষে তিনি এসে মুখ খুলেছেন কেন তার চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। এই চাকরি ফেরানোর মধ্যে এই টিপ কাণ্ডের মাধ্যমে সরাসরি ভারতীয় হাত ছিল বা ভারতীয় এজেন্ডা ছিল, এটা প্রমাণিত হলো এবার। দর্শক, তিনি আমজনতার দলের নেতা তারেক রহমান তার কাছে এসেছিলেন। সাক্ষাৎকারটাকে শুনবো, এরপর বিশ্লেষণ করবো। আচ্ছা, আপনার চাকরির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে কি বলছিল? আমি তৎকালীন যখন আমার চাকরি চলে যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার লাস্টে এক স্যার বলছিল যে নাজমুল তোরে চাইলেই বাঁচাতে পারবো না, কারণ তোরে বাঁচাইতে গেলে আমার এই চেয়ার থাকবে না। আমি বললাম যে স্যার কেন? তোর সিদ্ধান্ত দিল্লি থেকে আসছে, ভারত হাই কমিশন থেকে আসছে, এই কথা বলছিল। আমাদের সেই টিপ কাণ্ডের নাজমুল ভাই আমার পাশে আছেন। তার চাকরি এখনো তিনি ফিরে পান নাই। আজকে আমজনতা দলের অফিসে এসেছিলেন, আলোচনা করছিলেন। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার চাকরির ফেরতের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে কি বলা হয়েছিল। তো তখন বলছে যে এটা সরাসরি ভারত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তো আমি আসলে ওনার কাগজপত্রগুলো দেখছিলাম, এর মধ্যে একটা ভিডিও আমার সামনে আসে। সেই ভিডিওটা হলো ওনাকে কতভাবে ওই সময় হয়রানি করা হয়েছিল তার একটা উদাহরণ দেখবেন। উনি যে বাইকে চড়েছিল সেই বাইকটা বলা হয়েছিল চোরাই বাইক, এইভাবে বলা হয়েছিল। এবং যমুনা টিভিতে একটা নিউজ করেছিল এই বিষয়ে যে নাজমুল সাহেব যেই বাইকে চড়েছিলেন ওই সময় সেটা নাকি চোরাই বাইক ছিল। তো আমরা একটু সেই নিউজটা একটু শুনি, চলেন। সদস্যের বিরুদ্ধে ইফটিজিং ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন তেজগাঁও কলেজের এক নারী শিক্ষক। রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি এই অভিযোগ করেন। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর লতা সমাদ্দার। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেলটি চোরাই। ঘটনার সময় মিরপুরে বাসায় ছিলেন বলে দাবি মোটরসাইকেলের মূল মালিকের। পেশায় শিক্ষক ডক্টর লতা সমাদ্দার প্রতিদিনকার নিজ বাসায় ছিলেন বলে দাবি তার। গাড়িটা পার্ক করে আমি লাইনে দাঁড়াইছিলাম ভিসার জন্য। তো আধা ঘন্টা বেশি হয়নি মনে হয়, বা এরকম হবে। আবার সেদিন অফিস টাইমও ছিল, তো আমি অফিসে যাবো তাড়াতাড়ি করে ওই মোটরসাইকেলের কাছে আসে দিকে আমার গাড়িটা নাই। পরে বিভিন্ন সময় থানায় ফোন দিছি, তারপরে ওই র্যাব অফিসেও একটু যোগাযোগ করছিলাম যে ওনারা অনেক গাড়ি ধরা পড়ছিল, ওই সময় আমার গাড়িটা উদ্ধার হয় কিনা। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন লতা সমাদ্দার। অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য কিনা সেই সন্ধান পায়নি পুলিশ। বিষয় হলো যে ওই সময় নাজমুল ভাইকে সামাজিকভাবে হেয় করার জন্য আমাদের এই যে যমুনা টিভি একটা নিউজ করেছিল যে ওনার যে বাইকটা ছিল এই বাইকটা হলো চোরাই বাইক, একজন মালিক দেখিয়েছে। আমার কাছে তো যমুনা টিভির ভাইয়েরা কি উত্তর দেবেন, আমার কাছে তো ওনার মোটরসাইকেলের পেপারসটা আছে, উনি যেখান থেকে কিনেছিলেন ওই বাইকের নাম্বার সহ পেপারস। এটা হলো যশোর থেকে কেনা বাইক। এবার আপনারা কি উত্তর দেবেন? এবং এই যে বিআরটিতে তার ডকুমেন্টস, ওনার বাইকের যে নাম্বার, যে বাইক, সেই বাইকের তথ্য। তাহলে একজন পুলিশ সদস্য তাকে এই যে যমুনা টিভি ওই সময় উনি একটা পেরেশানিতে ছিল। আমাদের বাংলাদেশ পুলিশের ভাইরা ক্ষেত্র বিশেষে কি আচরণ করে এটা আমরা কিছু কিছু জানি। আমি নিজেই অনেকবার আটক হয়েছি, আমাকে অনেক চা নাস্তা খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি খাওয়াইছে, তারপরে আরও কি কি করছে এটা আপনারা কিছুটা অনুমান করেন। তো এই কাজের জন্য কোনো পুলিশ সদস্যের চাকরি যায় নাই, ঠিক আছে, যায় নাই। এবং 2018 সালে 14ই মার্চ আমাকে যখন আমাদের 26 জনকে আটক করে, তখন সর্বশেষ আমাকে যখন ঢোকায় তখন আমাকে মারপিট করে ঢোকায়। তো তার জন্য কিন্তু ওই পুলিশ সদস্যদের চাকরি যায় নাই। ধরেন উনি
টিপ কাণ্ড ঘটনায় বলছে যে আপনি টিপ কেন পরছেন বা আপনার মাথায় কাপড় নাই, মানে সামগ্রিকভাবে এইটুকু কথা জন্য ওনাকে আপনি শোকজ করেন, জবাবদিহি করেন, কিন্তু ওনার একটা রুজি যেটা দিয়ে ওনার সংসার চলে সেই চাকরিটা কেড়ে নেওয়া, মানে আমরা তো অনেক পুলিশ সদস্যকে দেখেছি ক্রস ফায়ারে জড়িত হয়েছে, অনেক পুলিশ সদস্য আপনার হলো ধর্ষণের কাণ্ডে, যেমন ফরিদপুরে একজন মহিলা আমাদের অফিসে মাঝে মাঝে আসে, তার হাজব্যান্ডের নাম কামরুল, সে আপনার তাকে প্রলোভন দিয়ে মানে চুরির মামলায় হেল্প করতে গিয়ে ওই নারীকে উল্টা আরো করে, সেখান থেকে একটা ঘটনা দিয়ে তারপরে আবার তাকে ছেড়ে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। সত্যিকার অর্থে অপরাধী কোনো পুলিশকে কখনো শাস্তির মুখোমুখি হতে হয়? আমি জিজ্ঞাসা করছি। শুধুমাত্র মানে ধরেন উনি বলতেছে যে উনি ওই মহিলাকে হ্যারাসমেন্ট করেনি বা এই ঝগড়াগুলো হয়নি, আমরা একটা সাক্ষীর কাগজ এখানে আমরা এটা হাতে পেয়েছি, এই ডকুমেন্টসটা আপনারা সবাই একটু হেল্প করবেন। হ্যাঁ, আমি বলি ওনাকে এই যে এখানে সাক্ষী একজন মাছ বিক্রেতা ছিল, সাক্ষী মাছ বিক্রেতা ছিল, সেই মাছ বিক্রেতা সাক্ষী সে বলছে যে ওনাকেই উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ওনাকেই উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমার আর্গুমেন্ট যে জায়গায় যে একটা তর্ক করার জন্য, একটা যুক্তি দেখানোর জন্য, ধরেন আমাদের এই সমাজে অনেক মানুষ হিজাব পরে, অনেক মানুষ হিজাব পরে না, যারা হিজাব পরে না তারা হিজাবের না পড়ার বিষয়ে যুক্তি তর্ক দেয় এবং সেই স্ট্যাবলিশমেন্টের জন্য কাজ করে, গুড। আবার যারা পড়ে তারা সেই পক্ষে আপনার হলো কাজ করে। আমার প্রশ্ন হলো, কেউ পক্ষে বা বিপক্ষে এই জন্য কারো কর্মসংস্থান কেড়ে নেওয়া এটা কতটুকু যৌক্তিক? আমি ওই সময় ওনাকে যে চোরাই মোটরসাইকেল অভিযুক্ত করেছিল, চোরাই মোটরসাইকেল, আমি তো প্রথমে দেখালাম যে যমুনা টিভি যে দেখাইলো যে টিপকাণ্ডের ঘটনায় ওনার অভিযুক্ত উনি হলো বাইকটা চুরি করা, এই যে দেখালো, ঠিক আছে, এই বাইকের প্রমাণটা দেওয়া হলো, বাইকটা ওনার নিজের কিনা, যশোরের একটা শোরুম থেকে 1,52,000 টাকা দিয়ে কেনা এবং এটা কিস্তিতে কেনা, ঠিক আছে, ধীরে 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 সেই কিস্তি উনি পরিশোধ করেছে। সেটাকে ওনাকে আরো বেশি অপরাধী বানানোর জন্য, ধরেন রাস্তায় যেতে উনি ভুল করেই কোনো একজন নারীকে বলছে যে আপনি হিজাব পরেন না কেন, মানে বলেছে, ওনাকে সেজন্য আপনি একটা শাস্তি দেবেন, কিন্তু সেটা চাকরি কেড়ে নেওয়ার মতো শাস্তি। তারপরে হলো আপনার এই যে বাইক চোর বানানো, মানে এইটা কতটুকু লজিক্যাল? এই সমাজে অনেক পুলিশ আছে নিয়মিত মানুষের উপর নিপীড়ন করে, চাঁদাবাজি করে, হ্যাঁ, গাড়ি আটকায় চাঁদাবাজি করে, অনেক করে, কারো চাকরি গেছে বলেন? কি করে পুলিশ? ওই যে পুলিশের ইয়েতে ফেরত নেয়, কোথায় ফেরত নেয় যেন? পুলিশ লাইনে ক্লোজ করে, পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে আসে, বেতন তো দেয় নাকি? বেতন পাই। আপনি বেতন পাচ্ছেন? না, উনি বেতন পাচ্ছেন না, মানে পুলিশের কেউ অপরাধ করলে সে পুলিশ লাইনে ক্লোজ হয়, তারপরেও বেতন পায়, সামরিক বরখাস্ত হয়, অনেক কিছু হয়, এবং কিন্তু উনি ফেরত পাচ্ছেন না। আমি যেটা অনুধাবন করি যে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল, ওই যে টিপকাণ্ডের ঘটনায় উনি যদি ওই মহিলার সাথে ঝগড়াও করে, আমি মনে করি যে উনি নেক্সট আবার এরকম ঝগড়া করবে, এরকম ঘটনা কখনো ঘটবে না, ঠিক আছে। কিন্তু এটা তো মানে মানুষকে সংশোধনেরও সুযোগ থাকে। ওই সময় যে বিবাদ ছিল, ঝগড়া ছিল, আমি যেটা দেখতেছি যে একটা মানুষকে চোর বানাইছে যমুনা টিভি, ডিরেক্ট যমুনা টিভির নামে মামলা দেওয়া যায়। আমার যেটা অভিব্যক্তি, আপনাদের এই বিষয়ে মতামত কি? ঠিক আছে, সামগ্রিকভাবে আমি কয়েকটা জিনিস খেয়াল করেছি যে ওই সময়ে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের একটা সংঘবদ্ধ লড়াই ছিল মানে ওনার বিরুদ্ধে, যে ওনাকে মানে বেসিক্যালি ওনার যে এই বেশটাকে আপনার হলো আক্রমণটা ছিল, হ্যাঁ, আক্রমণ ছিল, মানে যুক্তি তর্ক কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, যারা আপনার হলো বিভিন্ন সাংস্কৃতিক পক্ষে যুক্তি তর্ক দেয় তাদের যুক্তি তর্ক যাবে। আমরা চাই তাদেরকেও কেউ ধ্বংস না করুক, তাদেরকেও কেউ আক্রমণ করুক, আক্রান্ত না করুক। আবার যারা হলো ইসলামপন্থীরা আছে
তাদেরকে যে আপনার হলো জঙ্গি বলা হয়, উগ্র বলা হয়, এই সামগ্রী এটাও না হোক। এখানে সব ধরনের মানুষ থাকুক তাদের সহনশীলতা নিয়ে। আমি আজকে বলবো যে ওনার চাকরিটা আপনারা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। উনি করে খাক, উনি কাজ করে খাক, ঠিক আছে? তো এটা হলো আমার চাহিদা। অনেক যুক্তি আসবে, অনেক তর্ক আসবে, ঠিক আছে? উনি যদি ভুলও করে, উনি যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন, যেটা বললাম যে ওনাকে বাইক চোর পর্যন্ত বানানো হয়েছে, যেটা ওনার নিজের বাইক, ঠিক আছে? এইটা হলো বিষয়। তো সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা কি মনে করেন ওনার চাকরিটা ফেরত পাওয়া উচিত কিনা, সেই বিষয়ে অনুরোধ করছি। আবারও বলছি, বিভিন্ন মতের মানুষ আছে, তাদের মতকে লালন করবে, চর্চা করবে, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার হলো হুজুর দেখলে তাদেরকে একটা যে নিষ্পেষণ, তাদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড করা, তাদেরকে গ্রাস করার একটা তারা জঙ্গি, মানে আমি আপনাকে বলছি যে উনি কিছু কথা বলছে বা হুজুররা কিছু কথা বলে, কিন্তু তারা কখনোই আপনার একজন নারীর গায়ে হাত দেবে না, ঠিক আছে? হাত দেয় না। এবং হুজুরের চেয়ে অহুজুর যারা, তাদের দ্বারা নারীরা বেশি হয়রানির শিকার হয়, বেশি ধর্ষণের শিকার হয়, বেশি নিপীড়নের শিকার হয়। তো এইটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই জায়গাতে আমাদের আমি সরকারকে বলবো যে আপনি আপনাদের জায়গা থেকে ব্যবস্থা নেন, ওনার চাকরিটা ফেরত দেন। আমি ব্যক্তিগতভাবে পুলিশ ডিপার্টমেন্টে যোগাযোগ করেছিলাম ওনার চাকরির বিষয়ে। উনি এর আগে আমার কাছে আসছিল, কিন্তু কোথায় যেন আটকা আছে। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের সময়ে এই যে ক্যাপশন দেওয়া হয়েছে যে ওনার চাকরি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওই সময় ভারত থেকে নিয়ন্ত্রণ করতো। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে তার সাথে কি ঘটনা হয়েছে। অর্থাৎ বিগত হাসিনা সরকারের আমলে আমাদের দেশে যত সমস্যা হয়েছে, যত অঘটন ঘটেছে, প্রত্যেকটা অঘটনের সাথেই ভারত জড়িত ছিল। প্রত্যেকটা অমুসলিম কাণ্ড, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আইন ফাঁস করা হয়েছে, সব কিছু ভারত নিজে করেছে। এবং ভারতের নির্দেশে আমাদের বাংলাদেশের যে সমস্ত তাবেদারি আমলারা ছিলেন তারা করতে বাধ্য হয়েছে এবং তারা করেছে ভারতের টাকার লোভে, অথবা ভারতের তাদের গোলাম, এই জন্য তারা করেছে। মোট কথা, আমাদের সকল সমস্যা বিগত সরকারের আমলে এই সরকারকে দিয়ে ভারত ঘটিয়েছে। আর বুঝতেই তো পারতেছেন ভারত কেন আমাদের উপর এতটা ক্ষিপ্ত, এবং ভারত এই সরকারের উপর কেন এতটা ক্ষিপ্ত। যখন হাসিনা সরকারকে দিয়ে ভারত পুরো দেশ দখল করেছে, ভারত পুরো দেশের বিরুদ্ধে কাজ করেছে এবং ইসলামের ক্ষতি করেছে, এবং এই যে উলামায়ে কেরামগণকে গ্রেফতার করা হয়েছিল, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে প্রত্যেক আলেমকে যে হেনস্থা করা হলো, এটাও ভারতের নির্দেশে হয়েছে, সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনেই করা হয়েছে, এটা স্পষ্ট। তো এই যে হাসিনার পতন হয়েছে, ভারত তো কখনো চাইছে না হাসিনা পতন হোক, ভারত চায়নি, কিন্তু অঘটন ঘটে গিয়েছে। তো ভারত এখন যখন অঘটন ঘটে যাওয়ার পর তাদের যে এই রাজত্ব চলে গিয়েছে, তাদের এই সমস্ত খবরদারি চলে গিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য চলে গিয়েছে, এখন তো তারা অবশ্যই তারা খারাপ কাজ করবেই। যখন এই সরকার আবার তারা একটু কম করতো, যখন ইউনূস সরকার ভারতের উপর আরো ক্ষিপ্ত, ভারতের বিরুদ্ধে কাজ করছেন, ভারতের কথা মানছেন না, বাংলাদেশের নীতি হিসাবে একটা স্বাধীন দেশের রাষ্ট্রের পররাষ্ট্র নীতি হিসাবে তিনি দেশ পরিচালনা করছেন, এই নীতি বা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তো ভারতের সহ্য হচ্ছে না। এই জন্যই ভারত সকল দিক থেকে, সকল মহল থেকে, সকল জায়গা থেকে তারা এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চায়, যাতে করে এখন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস চলে যায়। ডক্টর ইউনূস চলে গেলেই যে কোনো রাজনৈতিক দলকে টাকা দিয়ে হোক, যেভাবে হোক, তারা রাজনৈতিক দল সমস্ত দলের নেতারা আছেন, বিএনপির ভিতরেও অনেকে এমন আছেন যারা ভারতের কথা শুনবেন। আমরা বিরোধী দল থাকা অবস্থা দেখেছি অনেকে ভারতের সাথে তাদের বেশ মেলামেশা ছিল। তো ক্ষমতা গেলে তো ওই মানুষদের সাথে আরো সম্পর্ক ভালো হবে, তখন তো বিএনপিকে দিয়ে সে আওয়ামী লীগের কাজগুলো করানো যাবে। কিন্তু এখন তো ডক্টর ইউনূসকে দিয়ে সেই কাজগুলো করানো যাচ্ছে না, সেই কাজ করানো সম্ভব হচ্ছে না। আর তখনই ভারত দেশ বিদেশে কোটি কোটি টাকা লবিস্ট করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এবং সর্বক্ষণে তো ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লেগেই আছে, মিডিয়া তো বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তো তারপরেও তারাও কাজ করতেছে এবং বিভিন্নভাবে, কিন্তু কোনোভাবেই সফলতা হচ্ছে না। এটা আল্লাহ তাআলার রহমত যে শত্রুকে আমরা পরাজিত করতে পেরেছি। এই জন্য ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থাটা প্রয়োজন, দরকার। এই জন্য ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা আছে, সেটা দীর্ঘায়ু হওয়া দরকার। এই জন্যই দেশের মানুষ ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। তো আমরাও চাইবো ডক্টর ইউনূস একটা প্রক্রিয়া বের করুক, যেটার মাধ্যমে 5 বছর ক্ষমতা থাকা যায়। তিনি রাজনৈতিক দলের মাধ্যমে তিনি একটা গণভোট করুক,
তিনি একটা ভোট করুক, সে ভোটের মাধ্যমে একটা নির্বাচন হয়ে যাক, ডক্টর ইউনূসকে মানুষ চায় কিনা, তাহলেই তো প্রমাণিত হয়ে যায়। যদি না চায় তিনি নেমে পড়বেন, যদি চায় তাহলে থাকবেন, কিন্তু এটা হওয়া দরকার দেশের মানুষের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে। ডক্টর ইউনূস আজকে যে সুযোগ পেয়েছেন, তিনি এই সুযোগ পাবেন না, হয়তো বা সুযোগ আসবে, তখন ডক্টর ইউনূস থাকবে না, আর তখন এই দেশ গড়া যাবে না। গড়ার এখনই সময়, এই জন্য ডক্টর ইউনূসকেই একটা রিস্ক নিতে হবে।